গতকাল বাংলাদেশ দুঃখিত পাকিস্তান ভারত ম্যাচের আগে আমার এক সাবেক সহকর্মীর সাথে একটা বেট ছিল আমার যে যেই দলটা এই নাসাউ কান্ট্রিতে যেই দলটা টসে জিতবে তারাই ম্যাচ জিততে যাবে, এই ধরনের একটা বেট আমি লাগিয়েছিলাম আমার এক সহকর্মীর সাথে। কিন্তু আমার সমস্ত বিশ্লেষণ এবং যত পরিসংখ্যান আছে আগের সবগুলোকে ভুল প্রমাণ করে পাকিস্তান হেরে গেছে। দিস ইজ ওয়াই পাকিস্তান ইজ কল্ড আনপ্রেডিক্টেবল এবং দিস ইজ ওয়াই ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। সবাইকে স্বাগত। গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউসে, এবং আমাদের কো স্পন্সর হিসেবে আছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমাদের সাথে যথারীতি অতিথি আছেন ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই সাবেক ক্রিকেটার, জাতীয় দলের, সবাই থেকে চেনেন। এবং আছেন মাল্টি ট্যালেন্টেড পার্সন নাজিবা বাশার, তিনি মডেল এবং অভিনেত্রী, এবং একই সাথে তার আরও কিছু আমি জানি যে বিশেষণ আমরা দিতে পারি। পাশাপাশি আছেন ফ্যান জোনে আমাদের 6 জন ক্রিকেট প্রেমী, 6 জন, তাদের সাথে আমরা কথা বলবো। তবে শুরুতেই আমরা একটু আলোচনা করে নিতে চাই গতকাল ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় যে দ্বৈরথ। সাধারণত এই দ্বৈরথটা ICCর ইভেন্টগুলোতে কিংবা বৈশ্বিক আসরগুলোতে আমরা দেখে থাকি, যেহেতু এই দু দল খুব একটা বাইলিটারাল সিরিজ তারা খেলে না। গতকালকের ম্যাচটি নিয়ে একটু শুরুতেই কথা বলতে চাই। আছেন ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, কালকের ম্যাচটা যদিও 8:30টায় শুরু হওয়ার কথা ছিল, 2 দফা বৃষ্টিতে অনেকটা পিছিয়ে গেছে, তারপরও আমার মনে হয় যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা রাত জেগে 1:30টা 2টা পর্যন্ত এই ম্যাচটা নিশ্চয়ই উপভোগ করেছেন। এবং কেমন উপভোগ করলেন আপনি? ধন্যবাদ। হ্যাঁ, উপভোগ করেছি নিঃসন্দেহে, বাট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই কারণে যে এই গ্রুপ থেকে পাকিস্তানটা যাওয়া উচিত ছিল। এখন পাকিস্তান মনে হয় না এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। আই থিঙ্ক দে ভার্চুয়ালি আউট। ইন্ডিয়া পাকিস্তান হলে ইনস্টেড অফ স্কটল্যান্ড কিংবা ইউএসএ বোধ করি যাবে এখানে, দে মোরলেস এই গ্রুপ থেকে দে আর অ্যাবসলিউটলি কনফার্ম। বাট হতাশ হয়েছে এই জন্য যে ইন্ডিয়ার সাথে তো জিততে পারে না ওয়ার্ল্ড কাপ। আমি এটাকে আই ডোন্ট কনসিডার দিস অ্যাজ এনি কন্টেস্ট। ইন্ডিয়ান পাকিস্তান ওয়ার্ল্ড কাপ হ্যাঁ হয় বিকজ these matches draw a lot of crowd, সেই জন্য এটা কমার্শিয়াল ভ্যালিউ আছে অনেক, এটা থেকে পয়সা রোজগার করে ICC। বাট when it comes to a contest between these two, এটা কোনো কন্টেস্ট নেই, এক চেটিয়া ইন্ডিয়াই জিতে যায়। ইউনো, আমার মনে হয় 14টা না 15টা খেলা হয়েছে, পাকিস্তান হ্যাজ জাস্ট অনলি ওয়ান। সো এটা হাউ লপসাইডেড, ওয়ান সাইডেড ইট ইজ, বোঝাই যাচ্ছে। গতকালকের খেলাটা আই মিন ইন্ডিয়া হ্যান্ডেড ওভার দ্য ম্যাচ অন আ প্ল্যাটার টু পাকিস্তান, সেটাও এরা করতে পারলো না, জিততে পারলো না। এরকম খেলা আমার মনে হয় যে এত লো স্কোরে প্রথমত ইন্ডিয়াকে অল আউট করতে পেরেছে কিনা আমার সন্দেহ। অ্যান্ড দ্বিতীয়ত এই টোটালি যদি না চেস করে জিততে পারে, আই ওয়ান্ডার ওয়েন দে গোয়িং টু বিট ইন্ডিয়া। আমার মনে হয় যে পাকিস্তানি দলটা পাকিস্তান ফেরত গেলে অনেক এখানে প্রোব হবে, অনেক ইনভেস্টিগেশনস হবে, কিংবা অনেক হবে, এদেরকে অনেক জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আই থিঙ্ক ইট ওয়াজ আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ অফ দিস। জি, নাজিবা, আপনি কোন দলের সমর্থন করেছেন? কোন ডিপ্লোম্যাটিক অ্যান্সার আমরা চাই না। ভারত পাকিস্তান ম্যাচে পুরো বাংলাদেশে আসলে 2 দলে ভাগ হয়ে যায়, এবং সেই পাল্লাটা আমি লক্ষ্য করেছি। কিন্তু আমি কিন্তু ঠিক এই কারণে, জাস্ট বিকজ মানে পুরো দেশ ভাগ হয়ে যায়, এই দিকে আই এম কাইন্ড অফ আ রেবেল। কারণ ভারত আর পাকিস্তানের খেলা হলে আই এম 50 feet away from it। কারণ কোয়াইট ফ্র্যাঙ্কলি একে তো আই ডোন্ট লাইক মিক্সিং রিলিজন আর পলিটিক্স উইথ স্পোর্টস, একদমই আই এম অ্যাগেনস্ট দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে, উনি যেভাবে বললেন যে পাকিস্তান দল যতটাই আনপ্রেডিক্টেবল হোক, পাকিস্তান ইন্ডিয়া খেলা এখন একদমই প্রেডিক্টেবল হয়ে গেছে। সো ইউ নো, ইটস মোর লাইক ওয়াচিং আ টিভি শো, যে আমি জানি আউটকাম কি হবে। আপনি ধারণাই করে রেখেছিলেন যে ভারত জিততে যাচ্ছে। ইট ওয়াজ অলওয়েজ অবভিয়াস। মানে ছোটবেলা থেকে আমি ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখে আসছি, ইটস দ্য সেম রেজাল্ট ওভার এন্ড ওভার अगेन। সো ইউ নো, না, ইন্ডিয়া পাকিস্তান যে আকর্ষণটা ছোটবেলায় ফিল করতাম, এখন ওই রকম আর ফিল করি না। ইট হ্যাজ বিকাম তারপরও পাকিস্তান আমরা লক্ষ্য করেছি যে শেষ 30 রান তুলতে ভারত 7-7টি উইকেট হারিয়েছিল, এবং একটা সময় যখন 11 ওভারে 89 রান ছিল ভারতের, ঋষভ পন্থা যখন ব্যাট করছিলেন, সেই সময়টাতে মনে হচ্ছিল যে 150+ রান হতেই পারে। 11 ওভারে 89, সেখান থেকে 150 রান খুব একটা কঠিন কিছু নয়। বোলারদের কৃতিত্ব দেবেন কিনা, যারা যেভাবে বল করেছে, হারিস রৌফ কিংবা মোহাম্মদ আমির, দুজনই 2 দফায় হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন, এবং অবভিয়াসলি নাসিম শাহ। অ্যাবসলুটলি, আমরা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে পাকিস্তান। আর যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এইভাবে তো ফেল করতে দেখি নেই।
কেউই দাঁড়াতে পারেনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, নেম ইট। এবং ভারতীয় ব্যাটাররা মাত্র 3 জন ব্যাটার তারা 2 অঙ্কের কোটা ছুঁতে পেরেছে। হ্যাঁ, তো দিস ইজ আনলাইক অ্যান ইন্ডিয়ান সাইড। আমার মনে হয় যে উইকেটটা কেমন হবে না হবে এগুলা নিয়েই দে ওয়ার মোর কনসার্ন রাদার দেন অ্যাকচুয়ালি উইকেটটা কী হবে, কীভাবে আমাদেরকে খেলা উচিত সেটা না চিন্তা করে। আই থিঙ্ক বোথ সাইডস, কারণ উইকেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো সুনীল গাভাস্কর বলেছিল যে খেলাটা কিন্তু 50-50 হবে, and 135, 140 is the maximum that you can get in this on this এবং wicket. 119 রান ভারতের এই ভেন্যুতে কিন্তু সর্বোচ্চ রান। Absolutely. 103 রান করেছিল। আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণ আফ্রিকার সাথে নেদারল্যান্ডস, সেই রানটাও সর্বোচ্চ ছিল। এর আগের ম্যাচগুলোতে কিন্তু 100 রানই হয়নি। এবং এই উইকেটে যেটা বলে না, দেওয়ার নো ডিমান্ডস অন দিস উইকেট, এমন কোনো কিছু। ঠিক আছে, বুঝলাম এই উইকেটের শর্ট খেলাটা অত সহজ ছিল না, বাট আমার মনে হয় দ্য ব্যাটসম্যান মেড ইট লিটল মোর ডিফিকাল্ট দ্যান ইট অ্যাকচুয়ালি ওয়াজ। এবং পাকিস্তান যেরকম, তাদের কিন্তু গড়ে 6 রান করে দরকার ছিল। নো রকেট সায়েন্স। একটা সময় যখন নাকি 72 রানে 2 উইকেট ছিল, ফখর জামান এবং রিজওয়ান যখন ব্যাট করছিলেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচটা একেবারে ওরা মনে হচ্ছিল যে 1 ওভারে 2 ওভারে খেলাটা শেষ করে দেবে। দ্যাট ওয়াজ আমার মনে হয় রিজওয়ান অ্যান্ড অফকোর্স ফখর জামান, দুইজনেরই হাইলি রেসপন্সিবল ইউনো ব্যাটিং। অ্যান্ড আমার মনে হয় যে মেইন ব্যাটসম্যানরা যদি এরকম খেলে, ইমাদ ওয়াসিম, শাদাব খান, দে আর নট মেইন হার্ড হিটার ব্যাটার নন ইমাদ। হ্যাঁ, তারা এমনও কোনো নামি দামি অলরাউন্ডার না। তো তাদের কাছ থেকে এমনিতেও ইন্ডিয়ার আগেনস্টে, বুমরার আগেনস্টে আই নেভার গেভ দেম আ চান্স, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু তারপরেও 119 রান করতে পারবে না এটা আমি আশা করি নেই, ফ্র্যাঙ্কলি। দ্যাটস ওয়াই আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড যে ইন্ডিয়া সেদে দিল, সেটাও নিতে পারলো না। এক্স্যাক্টলি। আমরা একটু কথা বলতে চাই যারা ফ্যান জোনে ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদের সাথে, তাদের নাম পরিচয়গুলো একটু জেনে নিতে চাই একজন একজন করে। প্লিজ শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি আসছি উত্তরা থেকে, শান্তমরিয়াম ইউনিভার্সিটি স্টাডি করতে। আসসালামু আলাইকুম, আমি আমির হামজা, আমি ইউনিকার্সে অ্যাডমিন অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি, আমিও আসছি উত্তরা থেকে। জি। আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত হোসেন, আমি আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান জিশান, আমি আসছি উত্তরা শান্তমরিয়াম ইউনিভার্সিটি থেকে। সান্তামারি ইউনিভার্সিটির অধিকাংশ। আসসালামু আলাইকুম, আমি তানভীর হোসেন, আমি একজন বিজনেস করি, ঠিক আছে, আর মাস্টার্স আমার কমপ্লিট করা। রহমান ফয়েজ, আমি আসছি ধানমন্ডি থেকে। জি, আপনারা একটু হাত তুলবেন, কারা গতকাল পাকিস্তানের সমর্থন করেছেন? কয়জন আছেন এরকম? বোল্ড না, 4 জন। মোটামুটি ভাবে আমরা বাংলাদেশের চিত্রটা দেখতে পাচ্ছি, এক ধরনের প্রতিফলন। কতটুকু হার্ট হয়েছেন পেছনের যিনি আছেন একটু জানতে চাই। হ্যাঁ, অবশ্যই অনেক হার্ড হয়েছে, যেহেতু টার্গেটটা খুবই কম ছিল। আমাদের আশাও ছিল যে আমরা এবার উইন হব, ঠিক আছে, কিন্তু পাকিস্তান এইভাবে এরকম একটা করবে সেটা আমরা কখনোই আশাবাদী ছিলাম না। তো এই কারণে নেক্সট কি হয় এটাই চাওয়া, আর কিছু না। জি, আপনার কাছে কি মনে হয় যে পাকিস্তান দলটা পরবর্তী রাউন্ডে আসলে যেতে পারবে কিনা? দেখেন, এটা এখনো বলা যাচ্ছে না। গত ম্যাচ, তার আগের ম্যাচ আপনার হেরেছে, এখন ওই বিষয়টা এখন বলতে পারতেছি না। কালকে যখন ম্যাচটা এক সময় 50-50 হয়ে গেছে, 50-র পরে যখন 11 বলে যখন 17 এরকম রান লাগতো, তখন আরও 2টা উইকেট পড়ে যায়। আমি তখন আমার ভাইয়া ছিল, ভাইয়াকে বললাম যে ভাইয়া ম্যাচ তো জিতে গেছি, কিন্তু সে বলতেছে যে না, ম্যাচ জিতবি না, এখন যদি উইকেট যায় ম্যাচ হাত থেকে বের হয়ে যাবে। কিন্তু আমরা অবশ্যই, আমার আশা ছিল যে পাকিস্তান ম্যাচ জিতবে। মূলত রিজওয়ানের উইকেটটা টার্নিং পয়েন্ট ছিল। রিজওয়ানের উইকেট যখন তিনি দিয়ে আসেন বুমরার বলে, এবং বুমরার কথা আলাদাভাবে অবশ্যই ইশতাক ভাই আপনার সাথে একটু জানার চেষ্টা করব। বুমরা যেভাবে বল করেছেন এবং তিনি সব ফরম্যাটেই যেভাবে আসলে রুল করছেন, তাকে নিয়ে একটু কথা বলার অবশ্যই রয়েছে। এখনও পর্যন্ত একজন প্যাশনেট সাপোর্টার হিসেবে আপনি এখনও পর্যন্ত সেই আশায় বুক বেঁধেছেন যে হয়তো পাকিস্তান পরবর্তী ম্যাচগুলোতে জিতে পরের রাউন্ডে যেতেও পারে। আপনাদের সাথে আপনাদের জন্য একটা কুইজ রয়েছে, যথারীতি 2 অর্ধে 2টা কুইজ থাকে। কুইজটা হচ্ছে যে গতকাল ভারতের হয়ে আমি যেটা বলছিলাম যে 3 জন মাত্র ব্যাটার তারা 2 অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ রানটা শুধু ভারতের না, ওভারঅল 2 ইনিংস মিলে সর্বোচ্চ রানটা কার ছিল এবং সেটা কত রান? একটু বুমটা নিয়ে কথা বলি।
কালকের ওভারঅল মানে পুরো ম্যাচের হাই স্কোরার ছিল টপ স্কোরার ঋষভ পান্থ 42 রানস। কত বলে জানেন? আপনি মোটামুটি ভাবে বেশ জেনে শুনে খেলা দেখে বুঝে এসেছেন মনে হচ্ছে। না এরকম না, আমি ফার্স্ট ইনিংসে দেখছি। আর ঋষভ পান্থের যেহেতু এটা কামব্যাক করার পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক লম্বা সময় পর উনি আসলেন একটা এরকম মেজর অ্যাক্সিডেন্টের পরে, তো ওর উপরে আমার একটা আলাদা একটা ইয়ে ছিল। আমি ভারতীয় ক্রিকেট খুব একটা বেশি না ফলো করলেও মানে পার্টিকুলার কয়েকটা ব্যাটসম্যান আছে, কেএল রাহুল ওডিআইতে বা টেস্টের জন্য দেখি, তো ঋষভ পান্থকে আমি এরকম সাদা বলের ক্রিকেট ওর আমি অনেক বড় একটা ফ্যান। ও কালকে যেরকম ফ্লুয়েন্ট খেলছে ওই পিচে অন্য কোনো ব্যাটসম্যান এভাবে খেলতে পারে নাই। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে যেই ম্যাচটাতে 2021 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটাতে পাকিস্তান 10 উইকেটে জিতেছিল, দুবাইতে আমি ছিলাম সেই ম্যাচের সাক্ষী হিসেবে, সেইখানেও কিন্তু ঋষভ পন্থের একটা ভালো ইনিংস ছিল। বিরাট কোহলির একটা হাফ সেঞ্চুরি ছিল, ঋষভ পন্থ 30+ একটা রান তিনি করেছিলেন। আপনি জিতে গেছেন চ্যানেল 24-এর সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। আপনি রেখে দিন, এখনই দিয়ে দিচ্ছি, আমি প্রোগ্রাম শেষ না করে আগে ভাগে দিয়ে রাখলাম আপনাকে। এবং দর্শক যারা আপনারা দেখছেন টিভি সেটের সামনে বসে, যথারীতি প্রতিদিনের মতোই আপনাদের জন্য কুইজ থাকে। গতকালের যেই কুইজটি ছিল উগান্ডার সাথে ওয়েস্ট ইন্ডিজ কত রানে জয়লাভ করেছিল, অপশনে ছিল 130 রান, অপশন বি ছিল 134 রান, এবং সঠিক উত্তরটা হচ্ছে বি, 134 রানে জয়লাভ করেছিল। একটা বড় রকমের জয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট হিস্ট্রিতে, টি-20 ক্রিকেট হিস্ট্রিতে। এবং বিজয়ী আমরা পেয়ে গেছি আতিকুর রহমান, তিনি সিলেট থেকে আমাদের সর্বোচ্চ SMS করেছেন সঠিক উত্তরের জন্য। আজকের কুইজটাও জানিয়ে দিতে চাই যথারীতি। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের ভেন্যু কোনটি? খুবই সহজ প্রশ্ন। যদি ভারত পাকিস্তানের ভেন্যু জেনে থাকেন আপনারা, অবশ্যই একই ভেন্যুতে খেলা হবে। অপশন এ নাসাউ ক্রিকেট গ্রাউন্ড এবং অপশন বি স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম। এই দুইটা অপশন আছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিতে পারেন 26969 এই নম্বরে। যত খুশি ততবার, সর্বোচ্চ যারা উত্তর দিতে পারবেন সঠিক তাদের জন্যই থাকবে পুরস্কার 1000 টাকার। আগামী কাল দুপুর 2টা পর্যন্ত আপনারা সেই উত্তরটি দিতে পারবেন। ফিরতে চাই, আরেকটু আলোচনা করতে চাই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। আমি জসপ্রীত বুমরার কথা বলছিলাম। যদিও পাকিস্তানের ফুল পেস ইউনিট দুর্দান্ত বল করেছে, তারপরও এর মাঝ থেকে জসপ্রীত বুমরার রিজওয়ানকে তিনি যেভাবে বোল্ড করলেন, কিংবা তিনি 19তম ওভারে এসে একেবারে খেলার সিনারিওটা একেবারে পুরোপুরি চেঞ্জ করে দিলেন, জসপ্রীত বুমরা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ইশতিয়াক ভাই। জসপ্রীত বুমরাকে কমেন্টেটররা শুধু না, ওর প্লেয়াররাও বলে হি ইজ আ জিনিয়াস, এবং এমনই একটা প্লেয়ার যে অ্যাক্রস অল ফরম্যাটস হি ইজ আর্গুয়েবলি দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। এবং আরও ইয়ে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো উইকেটে যে ধরনের বোলিং করার কথা সে ঠিক ওই ধরনের উইকেটে ওই রকমই বোলিং করে। হি মেক্স লাইফ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটসম্যান। আমার মনে হয় না, আমার সাথে সবাই হয়তো একমত হবে, আই হ্যাভ নেভার সিন এনি ব্যাটসম্যান এভার ডমিনেটিং বুমরা। অনেক বোলারকে চড়া হয়ে খেলতে দেখা যায়, ইউনো হু এভার হি মে বি, বাট নেভার বুমরা। সো এ এমন একটা প্লেয়ার, হি ইজ কুইক, তার নতুন বলে বোথ ওয়েজ তার মুভমেন্টস করাতে পারে, fantastic yorkers, death over specialist, name it. I mean everything that a fast bowler needs, Bumrah has it. তো যেই জন্য আমার মনে হয় যে প্রশংসার কোনো কমতি নাই যখন এবং এতটা ধারাবাহিক একজন পেসার আমরা সাধারণত এতটা কনসিস্টেন্টলি শুরু থেকে এবং সব ফরম্যাটে। ইট ওয়াজ জাস্ট আনফরচুনেট দ্যাট হি ওয়াজ আউট অফ ক্রিকেট বিকজ অফ সাম ইনজুরি। তা না হলে সে আমার মনে হয় মানে এই জেনারেশনের লিডিং উইকেট টেকার্সের মধ্যে নিশ্চয়ই থাকতো। এবং টি20 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বুমরা আসার পর থেকে কিন্তু ইন্ডিয়া আবার মানে ঘুরে দাঁড়িয়েছে, যদি বলা যদি ভুল হবে না, এন্ড দে লুক এভরি বিট অফ আ চ্যাম্পিয়ন সাইড। নাজিবা, আমরা দেখলাম আইপিএল নিশ্চয়ই কিছুটা হলেও দেখা হয়েছে, অন্তত যে পরিমাণে রান হয়েছে, একেবারে হাই স্কোরিং অনেকগুলো ম্যাচ 250+ রান হয়েছে, সেইখান থেকে এসে ইউএসএর উইকেটে কিংবা আমরা ওয়েস্ট ইন্ডিজের উইকেটে এই টি20 ওয়ার্ল্ড কাপে এসে একটা বড় রকমের রানের পার্থক্য আমরা দেখলাম। আমরা হয়তোবা অনুমান করেইছিলাম যে অতটা রানের বন্যা হবে না হয়তোবা টি20 ওয়ার্ল্ড কাপে। তারপরও আমরা যখন গতকাল 7 উইকেট চলে গেল ভারতের, তখনও হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটার ছিলেন সেই ক্রিজে। অর্থাৎ কত লম্বা একটা ব্যাটিং লাইন এবং প্রচুর রান করে এসেছেন তারা আইপিএলে। সেখান থেকে 119 রান আপনার কাছে কিছুটা হলেও আপনার কাছে মনে হচ্ছে কিনা না আরও কিছু রান হলে ভালো হতো? না, অবশ্যই এনি এভরি টাইম ইউ ওয়াচ ক্রিকেট
সবাই চায় যে যতটা রান হোক ততটাই এক্সাইটিং হয় খেলা, দ্যাটস ওয়েন দ্য চেসেস গেট ভেরি এক্সাইটিং। তো কিন্তু আই থিঙ্ক দর্শকের খেলোয়াড়দের সাথে দর্শক হিসাবেও ইটস এ ভেরি নিউ থিং ফর আস। আমেরিকায় খেলা হচ্ছে, নিউ পিচ, এবং আজকে যদি বলি যে বাংলাদেশে খেলার জন্য এই নিউ ইয়র্কের যে পিচটা, দে আর নট ইউজড টু ইট, সো উই আর নট ইউজড টু ইট আইদার। সো এবং মাত্র 6 মাসের ব্যবধানে একটা স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। এক্স্যাক্টলি, মানে এই পিচে বড়জোর এক সপ্তাহ আগে মেবি ওয়ার্ম আপ খেলা খেলেছিল বাংলাদেশ, বাট আদারওয়াইজ দে হ্যাভেন্ট রিয়েলি প্লেড এনি বিগ গেম অন দিস পিচ। তো ওরা কিভাবে রিয়্যাক্ট করে এটা আমরাও দেখতে চাই, এবং অভ্যস্ততার একটা ব্যাপার আছে অবশ্যই। দ্য মোর ইউজ টু দে গেট টু দ্য পিচ, দ্য মোর রানস দে বি এবল টু স্কোর। এবং কিছুটা আপনার কাছে মনে হয়েছে কিনা যে আন্ডার প্রিপেয়ার্ড একটা তড়িঘড়ি করে বানানো হয়েছে, কারণ যেহেতু রান হচ্ছে না, যারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এক্সেপ্ট গতকালের ম্যাচটা, তারা সবগুলো এখনো পর্যন্ত সোফার সবগুলো ম্যাচ কিন্তু যারা টস জিতেছে তারাই ম্যাচ জিতেছে। না অবশ্যই একটু মানে ইট ওয়াজ ডান ইন আ হারি, এটা তো অবশ্যই, কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ ফর অল দ্য টিমস, তো এটা দেখারও একটা আলাদা মজা আছে। জি, যেহেতু দিন শেষে প্রতিদ্বন্দ্বিতা তো অন্তত হচ্ছে, মানে অল্প কিছু রান করার পর স্ট্রাগল করতে হচ্ছে। ইটস নট দ্যাট যে কোনো একটা দলকে এই পিচটা ফেভার করে, যদি কোনো সমস্যা হয় সব দলের জন্যই সমস্যা এটা। তারপরও যেহেতু টি-20 খেলা, টি-20তে আমরা রান দেখতে চাই, প্রচুর রান বন্যা দেখতে চাই, সেই জায়গাটা থেকে আপনাদের কেউ বলবেন কিনা যে কিছুটা হলো সোফার যতগুলো ম্যাচ হয়েছে কিছুটা হলো হতাশ, এবং সেটা একটা পরিবর্তন আসতে পারে যখন ওয়েস্ট ইন্ডিজ পর্বে আমরা অনেকগুলো ম্যাচ দেখব? যে কেউ টি-20 আসলে এই জায়গায় এই খেলাতে হচ্ছে সময় কম থাকে, ব্যাটাররা সবসময় ডমিনেট করে খেলে, বলাররা এই জায়গায় সুযোগ কম পায়, সেটা হচ্ছে লাস্টে আমরা আইপিএলে দেখেছি। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে এসে আমরা সম্পূর্ণ বিপরীত চিত্র, অনেকটা বলা যায় যে টেস্ট ম্যাচের মতো, ব্যাটাররা হচ্ছে প্রচুর বল ডমিনেট করছে পাচ্ছে, কিন্তু সেই তুলনায় রানটা করতে পারছে না। আশা রাখি যে ওয়েস্ট ইন্ডিজে ইনশাল্লাহ পরিবর্তন আসবে এবং খেলাটা আরও উপভোগ্য হবে আমাদের কাছে। জি, টি-20 আমরা যেরকম আশা করি। শুধুমাত্র পাকিস্তান যে এই ধরনের, যদি না বলি যেহেতু আনপ্রেডিক্টেবল একটা দল, আমরা যদি আপসেট হিসেবে নাও ধরি, তারপরে পাকিস্তানের ভাগ্যই যে এরকম হয়েছে তা নয়। আমরা যেভাবে আফগানিস্তানের সাথে নিউজিল্যান্ডকে 75 রানে অল আউট হয়ে যেতে দেখলাম, কিংবা স্কটল্যান্ড যেভাবে ডমিনেট করছে সোফার এখনো পর্যন্ত, কালকে ওমানের সাথে তারা 13 ওভার সামথিং বলে তারা 150 রান চেস করেছে। এই ছোট দলগুলোর জন্য, এবং যেহেতু বিশ্বায়নের কথা বলা হচ্ছে ক্রিকেটে, গ্লোবালাইজেশন আনা হচ্ছে, এই জন্যই 20টা দল নিয়ে খেলা। কিন্তু খারাপ খেলছে না। এক্স্যাক্টলি, অবশ্যই ইউএসের কথা তো অবশ্যই বলতেই হবে, এবং বাংলাদেশকে কেন তারা সিরিজ হারিয়েছে তার একটা প্রমাণ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করেছি এখনো পর্যন্ত সোফার। সবকিছু মিলিয়ে এই ছোট দলগুলোর জন্য, যেমন আমি এর আগে বলেছিলাম যে মিনোজ বলে আমি ক্ষমা চেয়েছিলাম আসলে দর্শকদের কাছে, যে বলাটা ঠিক হয়নি আমার, সেই জায়গা থেকে এক ধরনের এক্সাইটিং ব্যাপার কাজ করছে কিনা, যে যেই গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে সেটা আদৌ ক্রিকেটে শুরু হতে যাচ্ছে কিনা বা সূচনা কিনা এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে। প্রথমত আমি বলবো যে আফগানিস্তানকে ছোট দল হিসাবে মনে করাটা may not be proper at this point in time. আফগানিস্তান গেল ওয়ার্ল্ড কাপে 4টা বড় টিমকে হারিয়েছিল, যে অলমোস্ট মেড ইট টু দি লাস্ট। এবং পাকিস্তানের সাথেও আমি যদি মনে করার চেষ্টা করি 21 সালে একেবারে জিততে হেরে গেছে। হ্যাঁ, তো সুতরাং বাট অ্যাজ ফার এজ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এইগুলো দল কিন্তু রেগুলারলি এদের প্লেয়াররা এটা দে প্লে ইংলিশ কাউন্টি ক্রিকেট, তাদের হয়তো নিজস্ব ডোমেস্টিক স্ট্রাকচারটাও এরকম না, কিন্তু যেহেতু ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলে বেশিরভাগ প্লেয়াররা সবাই খেলে, অ্যান্ড দে হ্যাভ বিন প্লেইং অ্যাজ এ টিম, যে কারণে দে এক্সেল এট দিস লেভেল। ইউ উইল নট সি যে নেদারল্যান্ডস খুব খারাপ খেলছে ওয়ার্ল্ড কাপে, কিংবা আয়ারল্যান্ড খুব একটা খারাপ খেলছে ওয়ার্ল্ড কাপে, কিংবা স্কটল্যান্ড, ইউনো দে মেনটেন আ সার্টেন স্ট্যান্ডার্ড। এবং রাইটলি সেড, কোনো এক সময় হয়তো বা মিনোজ হিসাবে আখ্যায়িত হতো, বাট নো মোর, বিকজ এই দলগুলা বেশ কিছুদিন ধরেই কিন্তু বড় বড় টিমকে কিন্তু হারাচ্ছে। সো ইট ইজ এখন মানে আয়ারল্যান্ড বিটস সে অস্ট্রেলিয়া, এখন যেতে নাই, ইট ডাজন্ট কাম অ্যাজ এ সারপ্রাইজ। জি, এক সময় ছিল। আপনি আয়ারল্যান্ডের কথা বললেন, আয়ারল্যান্ডই বোধহয় একমাত্র দল যে দলটাকে নিয়ে এক্সপেকটেশন একটু হাই ছিল, সেই তুলনায় এখন পর্যন্ত তারা সেটার পূর্ণ ব্যবহার করতে পারেনি, কিংবা আমাদের এক্সপেকটেশনে ফিল আপ করতে পারেনি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের এই ম্যাচটা জিততে পারলে পরের রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে। পরবর্তীতে বাংলাদেশে যে ম্যাচগুলো রয়েছে তুলনামূলকভাবে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার চেয়ে তো নিশ্চয়ই বলাই যায় যে তুলনামূলকভাবে তারা কিছুটা খর্বশক্তি। দক্ষিণ আফ্রিকা
এর আগের ম্যাচটাতে আমরা লক্ষ্য করেছি নেদারল্যান্ডসের সাথে একেবারে ধরাশায়ী হতে হতে শেষ পর্যন্ত ডেভিড মিলারের ব্যাটে কিন্তু পার পেয়ে গেছে, 4 উইকেট চলে গিয়েছিল 12 রানের মধ্যে। এবং সেই জায়গাটাতে যদিও যদি 103-এর জায়গায় 123 রান করতে পারতো নেদারল্যান্ডস, 20টা রান বেশি করলে হয়তো বা দক্ষিণ আফ্রিকার একটা অঘটনের শিকার বা চোকার্স যেটা আমরা বলে থাকি সেটা হলে হতে পারতো। ইশতিয়াক ভাই, কি মনে হচ্ছে এই ম্যাচে টস ভাগ্য গতকাল মানে ভুল প্রমাণ করেছে পাকিস্তান, টস ভাগ্য তাদের সহায় ছিল, তারপর ম্যাচ হেরেছে, টসটা কত বড় ফ্যাক্টর হতে পারে বাংলাদেশের জন্য? এই পিচের জন্য তো অবশ্যই ইটস এ বিগ ফ্যাক্টর। টসে জিতলে ইউ ডিসাইড টু বোল অ্যান্ড ট্রাই অ্যান্ড চেজ, তো সেটাই হবে। যদি বাংলাদেশ ইজ লাকি ইনাফ, আমার মনে হয় যে উইদাউট এনি হেজিটেশন তারা বোলিংই করবে। কারণ কথাটা হচ্ছে যে শরীফুলকে আজকে দেখছিলাম টিভিতে প্র্যাকটিস করতে, সো লেটস হোপ দ্যাট হি ইজ ফিট। সে থাকলে আমার মনে হয় আরেকটু স্ট্রেংথেন হবে বাংলাদেশের বোলিংয়ে। বাট মেন জিনিসটা হচ্ছে এদের ব্যাটিংয়ে। সাউথ আফ্রিকাকে একেবারেই যে হারাতে পারবেই না এটা ঠিক আমি মানতে রাজি না। আমরা সাউথ আফ্রিকাকে ওয়ার্ল্ড কাপ এবং অন্যান্য খেলাতে আমরা হারিয়েছি, নট দ্যাট যে ইউ নেভার বিটেন দেম, মেবি টি20তে হারায়নি। এবং আমার মনে হয় যে সাউথ আফ্রিকা নিজেরাও ইজ এ ভেরি পাওয়ারফুল সাইড, অ্যান্ড অ্যাজ ইউ রাইটলি সেড কোথাও না কোথাও গিয়ে চোখ করে, ইউনো। সো লেটস হোপ যে আজকে যেন চোখ করে। আর বাংলাদেশের ইয়েটা হচ্ছে যে ফ্রন্টলাইন ব্যাটসম্যানরা যদি তাদের এই যে মনে করো পাওয়ার প্লেতে ফার্স্ট 5-6 ওভার্সে দে ক্যান গেট অ্যারাউন্ড আ গুড কুইক 30-40 রানস উইদাউট লুজিং মোর দেন 1 উইকেট, এটা তো 1-2 বলে আসা যাওয়া করে আর কি। তো সেটা যেন না হয়, ইউনো। যেদিন তারা খেলে লিটন সম্মুখে আবার খেলাচ্ছে, ওয়াই আই ডু নট নো, although he is one of my favorite players, যেদিন সে খেলে I think he's one of the most attractive batsmen in cricket, কিন্তু জিরো ছাড়া তার এখন রিসেন্টলি কোনো স্কোর করতেছে না আনফর্চুনেটলি, কিন্তু তাকে খেলাবে। আর সাউথ আফ্রিকার সাথে তার পারফরমেন্স আছে, সেই জন্যই দ্যাট ইজ প্রবলি দ্য রিজন যে তাকে আজকে হয়তো বা খেলাবে। সেটা যদি হয় অ্যান্ড সৌম্য সরকার যদি উইকেটে থাকে 5-6 ওভার্স, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওর্ড ইউ আর গোইং টু গেট অ্যান এক্সপ্লোসিভ স্টার্ট। তো সেটা যদি হয় বাংলাদেশ থেকে একটা আমার মনে হয় যে সম্মানজনক একটা স্কোর হবে এবং একটা আমার মনে হয় গুড ফাইট হবে। জি নাজিবা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার আগে আমরা হেরে গেছি, জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে আমরা হারলাম সিরিজ, তারপরে আবার ইউএসের সাথেও হারলাম। বাংলাদেশের খেলা দেখে কখনো খুব বেশি বিরক্ত হন কিনা আপনি, কিংবা কখনো ট্রল করা হয়েছে কিনা বাংলাদেশ? হতাশ হয়ে, কিন্তু না ট্রল করি না। ট্রলগুলো দেখতে মজা লাগে নাকি? না সেটাও না, মানে আমি অ্যাকচুয়ালি ওদেরকে হারতে দেখতে দেখতে একটা অভ্যস্ততা চলে আসছে আনফর্চুনেটলি। কিন্তু না, আই অ্যাম অ্যাকচুয়ালি এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ম্যাচ, কারণ শ্রীলঙ্কার সাথে জেতার পর অবশ্যই সবার মধ্যে একটা কনফিডেন্স ঢুকে গেছে, প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স ঢুকে গেছে। আরেকটা জিনিস হচ্ছে সাউথ আফ্রিকার আমাদের টপ অর্ডার যত উইক, সাউথ আফ্রিকার টপ অর্ডারও ততই উইক। মানে আই থিঙ্ক ইফ উই টার্গেট দ্য টপ অর্ডার অফ ব্যাটসম্যান আমাদের একদম ফার্স্ট ইনিংসে, ইফ উই টেক বোলিং, তাহলে বাংলাদেশ উইল হ্যাভ আ গুড চান্স। এবং আমাদের টপ অর্ডারকে না দেখে ইফ উই লুক অ্যাট আওয়ার মিডল অর্ডার, ইফ উই ডিপেন্ড অন সে লিটন, তৌহিদ, মাহমুদুল্লাহ, ওরা যদি স্টিক করে মিডল অর্ডারে গিয়ে, দেন আই থিঙ্ক উইল হ্যাভ আ গুড চান্স। টপ অর্ডারে ভরসা রাখতে পারছেন না? না, আমি টপ অর্ডারে ভরসা এখনো পর্যন্ত I'm actually looking towards তৌহিদ হৃদয়। আমি ওর কাছ থেকে অনেকটা এক্সপেক্ট করছি এই ম্যাচে। এবং অবশ্যই আমাদের যে ফাস্ট বোলার, আমি জানি না এই পিচে আসলে স্পিন কতটা কাজ করবে, বাট এই উইকেটে আমার মনে হয় মুস্তাফিজুর রহমান will be very vital, exactly. So I think Mustafiz, Taskin, both of them, if they click, বাংলাদেশ আই থিঙ্ক হ্যাজ আ গুড চান্স। জি, এবং সেটা অনেকটাই টসের উপরও ডিপেন্ড করবে। আপনাদের কাছে কি মনে হয় দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ দল আজকে হারানোর সম্ভাবনা কতটুকু? যেহেতু কিছুটা মোরালি আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ দল এগিয়ে থাকবে, কারণ ক্রিকেটটা শুধুমাত্র যদি বলি যে শুধু স্কিলের খেলা নয়, কিছুটা মাইন্ড গেমও আছে এবং সাইকোলজিক্যাল কিছু ব্যাপারও কাজ করে। অবভিয়াসলি আমরা সবাই তো এক্সপেকটেশন রাখতেই পারি, কিন্তু অতীতের যে ব্যাপার স্যাপার আছে, আবার বর্তমানে যে অবস্থা আমাদের দলের, আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতছি, আবার আজকের যে জিনিসটা হবে, টপ অর্ডার রান না পেলে আসলে তৌহিদ হৃদয় একা কত করবে, এরকম একটা প্রশ্ন চলে আসবে তখন লাস্টলি। কারণ এটা মিডল অর্ডারের এবং মাহমুদুল্লাহ কতবার ফিনিশারের ভূমিকায় যেতে পারে, মাহমুদুল্লাহ ত্রাতার ভূমিকায়, ত্রাণকর্তার ভূমিকায় আসবেন। তো এটার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে বেটার হয় আমাদের টপ অর্ডাররা রান করুক, আমাদের ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্স রোল প্লে করুক, এটা আমরা সবসময় চাই। আর আমাদের বোলিং লাইন আপ তো
সবসময় বরাবরের মতোই রিসেন্ট ইয়ার্সগুলোতে বোলিং লাইন আপ সবসময় ফ্রন্ট লাইনে থাকে, এরাই আমাদেরকে ম্যাচ জেতাতে সাহায্য করে। তো টস যদি আমরা জিতি তাহলে ইনশাল্লাহ গতকালকে ম্যাচের মতো যদি 120 রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়, হোপফুলি। আমি একটা প্রশ্ন করতে পারি তাদেরকে? প্রশ্নটা আমার মনে হয় যে কুইজটা রয়েছে এই অংশে যে কুইজটা রয়েছে সেই কুইজটা চাইলে আপনিও করতে পারেন। আচ্ছা, না, এটা ওরাই করবে। ওকে ওকে। যদি আজকে ইটস আ উইনিং কম্বিনেশন, বাংলাদেশ টিমকে হয়তো বা উইনিং কম্বিনেশন চেঞ্জ নাও করতে পারে, বাট যদি করে, বাংলাদেশে যদি কোনো দলে পরিবর্তন হয়, হু ডু ইউ থিঙ্ক উইল কাম ইন অ্যান্ড হু ডু ইউ থিঙ্ক উইল গো আউট? কার আসার সম্ভাবনা যদি আদৌ চেঞ্জ হয়? উইনিং কম্বিনেশন আমি আগে বললাম যে ইউজুয়ালি করে না, কিন্তু সৌম্য সরকার তো 0 করেই যাচ্ছে, তারপরেও ওকে প্র্যাকটিসে দেখানো হচ্ছে। যদি ওকে না খেলায় তো ওকেই না ড্রপ করবে, সেক্ষেত্রে হু ডু ইউ থিঙ্ক মাইট কাম ইন? কোনো ধারণা আছে কি না আপনাদের? সিলেক্টর তুমি কাকে আনতা? আমি প্রথম ম্যাচের কম্বিনেশনটাই ঠিক রাখতাম আপাতত। যদি ধরেন সৌম্য সরকার ইনজুরিতে পড়ে গেছেন, শুধুমাত্র পারফরমেন্সের জন্য না, তিনি ইনজুরিতে পড়েছেন, সেক্ষেত্রে আপনার পছন্দ বা আপনাদের যে কারো, আপনারা কেউ টপ অর্ডারে তো আমরা সৌম্য সরকার ছাড়া অন্য কাউকে এরকম ভাবে ভরসা করতে পারি না, এটা একটা সমস্যা। আমি বোলিং লাইন আপের জন্য চেঞ্জ হয়ে আনতাম না। বোলিং যা আছে আমাদের এখানে মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে, সরকারকে ছাড়া আমরা অন্য কাউকে চিন্তা করতে পারি না। সৌম্য সরকার করে যাচ্ছে 0 পর 0, তারপরে ওর উপরেই আমাদেরকে ভরসা করতে হচ্ছে। একেবারে হাতুরু সিং এ বসে আছেন আমার মনে হচ্ছে, একেবারে হাতুরু সিং এর জায়গায়। আমি কখনোই সৌম্য সরকারের ফ্যান না। 2015 সময়টাই শুধু সৌম্য সরকার আমাদেরকে দিয়েছে, ওই সময়টা, ওই ফেজটা 2-3 বছর, তারপর থেকে আমরা হারাই ফেলছি, এরকম একটা অবস্থা। তো আলটিমেটলি এই ক্ষেত্রে যদি মেহেদী হাসান মিরাজকে আনার সুযোগ থাকতো, স্কোয়াডের যারা আছেন ব্যাটার, তাদের কাছ থেকে যদি বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে আমার মতামত এরকম নেই। যে টিম আছে এই টিমই করুক, দেখা যাক। ইশতিয়াক ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি যদি সৌম্য সরকারকে বাদ দেওয়ার স্কোপ থাকে, হয়তো জাকির আলীকে আনলেও আপনি আনতে পারতাম উপর থেকে, একেবারে নিচ থেকে 4-5 নম্বর থেকে উপরে এনে? হ্যাঁ, আমি লিটন অ্যান্ড তানজিদ তামিমকে দিয়ে ওপেন করাতাম, অ্যান্ড দেন শান্ত, অ্যান্ড দেন সাকিব, তহিদ হৃদয়, মাহমুদ রিয়াদ, আর কি আছে, দেন জি তাহিদ হৃদয় তো মাঝখানে ছিল, হ্যাঁ, জাকির আলী খেলছেন, তারপরে হচ্ছে গিয়ে রিশাদ, অ্যান্ড দেন 3 ফাস্ট বোলার্স, তাসকিন, মুস্তাফিজ, আর এর মধ্যে হয়তো বা শরীফুলকে নাও নিতে পারে, বিকজ সাকিব ভালো। শরীফুল যদিও, আমরা যতটুকু জানি, শরীফুল যদিও তিনি অনুশীলনে ফিরেছেন, তারপরও তার এই ম্যাচে খেলার সম্ভাবনা, হ্যাঁ, বিকজ হি বোল্ড ভেরি ওয়েল, সাকিব বোল্ড ভেরি ওয়েল। আপনাদের সাথে এই অর্ধে আরো একটি কুইজ আছে, আপনাদের জিতে নেওয়ার সুযোগ রয়েছে চ্যানেল 24 সৌজন্যে পুরস্কার। এই 3 জনের রান, আমরা অনেক কথা বলছি, সমালোচনা করছি তাদের নিয়ে, সৌম্য সরকার, লিটন দাস এবং নাজমুল শান্ত, এই 3 জনের সম্মিলিত রান কত এর আগের ম্যাচটাতে, বলতে পারবেন কেউ? একটু টাফ কোশ্চেন হয়ে গেল, আমি এই কোশ্চেনটার জায়গা অন্য কোশ্চেন করতে পারবেন বললে? জি, আবার একটু বলুন। এই 3 জনের, যাদের নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, এই 3 জনের সম্মিলিত রান তারা কত করেছেন গত ম্যাচটাতে? সৌম্য সরকার, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। সৌম্য সরকার মেবি 150 রান, হ্যাঁ, মানে না, আমি গত ম্যাচের ওভারঅল সর্বমোট না, জি না, সর্বমোট না। আচ্ছা, গত ম্যাচে সৌম্য তো 0 ছিল, লিটন কুমার দাসের হচ্ছে 36, আর শান্তর হচ্ছে 7। এক্স্যাক্টলি, টোটাল রানটাই আপনি অবশ্যই গুনলেই পাবেন। আমার এই কোশ্চেনটা করার উদ্দেশ্য আসলে ছিল না যে, আমি ভাবছিলাম যে অন্য আরেকটা কোশ্চেন করব, আমি ভাবতে পারিনি যে এই কঠিন একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট ফান করার জন্য এই প্রশ্নটা করেছিলাম, আর অন্য আরেকটা কোশ্চেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আপনি তারপরেও জিতে নিয়েছেন, অনেক কঠিন একটা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। তারপরও আরেকটা কোশ্চেন, যে কোশ্চেনটা আমার মাথায় ঘুরছে, সেটা আপনাদের করি, আপনাদের জন্য খুব সহজ হবে, যেহেতু এই কঠিন প্রশ্নের উত্তর আপনারা দিতে পেরেছেন। সেটা হচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশ এখনো পর্যন্ত যতগুলো টি-20 খেলেছে, তার মধ্যে কয়টিতে জিততে পেরেছে বাংলাদেশ? এক্স্যাক্টলি, 8টা ম্যাচ খেলেছে, এখনো পর্যন্ত ম্যাচ জিততে পারেনি, এবং ওয়ার্ল্ড কাপে 3টি ম্যাচ খেলেছে। সৌম্য, শান্ত আর লিটন দাসের একসাথে যদি ম্যাচ করে বের করতে হয় রান, তাহলে তো সৌম্যকে বাদ দিতে হবে, ও তো সব সময় 0। এবং ভারতের সাথে আমরা প্রস্তুতি ম্যাচটাতে আমরা লক্ষ্য করেছি যে লিটনের শান্তটা যোগ করে বলা উচিত। আচ্ছা, যাই হোক, তারপর একটা ফ্যাক্টর, যেহেতু সৌম্য আছেন, তারপর তাকে আমরা রাখছি। এবং ইশতিয়াক ভাই যেটা বললেন যে
তিনি you know anything might ক্লিক happen করতেই পারে anything might happen. হি ইজ অ্যান এক্সাইটিং ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার সাথে আপনি বলছিলেন যে তার একটা পরিসংখ্যান ভালো রয়েছে এবং এই ধরনের উইকেটে পেসাররা রয়েছেন দক্ষিণ আফ্রিকার, তারা 150 প্লাস বল করতে পারেন। এই ধরনের উইকেটে এই পেসারদের ভূমিকা আদৌ থাকবে কিনা আপনার কাছে কি মনে হয় ইশতিয়াক ভাই? তা থাকবেই। আমার মনে হয় শ্রীলঙ্কাকে ধুলিসাৎ করে দিল না এই নর্থকে, 4টা উইকেট নিল, কেউ দাঁড়াতে পারে নাই। এমনিতে উইকেট থেকে সহায়তা পাচ্ছেন, তারপরে হি ওয়াজ বোলিং এট 150, সো ট্রিমেন্ডাস পেস। বাট বাংলাদেশি ব্যাটসম্যানদের যে জিনিসটা আমি মনে করি যে কম্প্যাক্টনেস একটা টেকনিকের, যে ডিফেন্স, একটা স্ট্রং ডিফেন্স লাগে, কয়টাবে মারবো, ইউ নিড টু হ্যাভ সলিড কম্প্যাক্ট ডিফেন্স, বি ইট ব্যাক ফুট ফ্রন্ট ফুট। এটা আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেই দেখি নেই। দে গুড স্ট্রোক প্লেয়ার্স, খেলতে পারে ভালো। এখন যদি সেটা তারা সেটাই করবে, এই উইকেটে মেরেই খেলার চেষ্টা করবে প্রথম থেকেই। তানজিদ তামিম বলি না কেন, লিটন বলি না কেন, সৌম্য সরকার বলি না, দে অল লাভ টু প্লে শটস, এবং তারা যখন খেলে দে প্লে গুড শটস, দেখে মজা লাগে, ইউনো। তো সেটা করা ছাড়া তাদের আমার মনে হয় কোনো উপায় নেই, বিকজ দে, অ্যাজ আই সেড, বিকজ দে ডোন্ট হ্যাভ আ কম্প্যাক্ট ডিফেন্স। এবং সেখানে যদি লাকিলি যদি মার লেগে যায়, অ্যান্ড ইফ অ্যাজ আই সেড আর্লিয়ার, যদি কুইক 30 or 40 রানস ইন দ্য পাওয়ার প্লে, একটা যদি ভালো স্কোর হয় উইদাউট লুজিং টু মেনি উইকেটস, সেই ক্ষেত্রে আমি মনে করি ইউ ক্যান এক্সপেক্ট বাংলাদেশ টু মানে পুট আপ আ গুড স্কোর, বিকজ বোলিংয়ের উপরে আমরা মানে ওদের ভরসা রাখতে পারি বাংলাদেশের বোলিংয়ের উপরে, দেন you can expect a good fight at least. জি নাজিব, আপনি একদম শুরুতে বলছিলেন যে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন নিয়েও আপনি যে খুব বেশি আশা, মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনি আশার আলো দেখছেন। তারপর আমরা লক্ষ্য করেছি ইডেন মার্করাম কিংবা হেনরি ক্লাসেনরা যেভাবে আইপিএলে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে প্রতিপক্ষকে, সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় কিনা যে এই ধরনের উইকেটে বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগটা আসলে কম? হ্যাঁ, আই থিঙ্ক মানে এই উইকেটেই আসলে এভরিথিং ইজ আ লিটল কনফিউজিং প্রত্যেকটা টিমের জন্যই। এবং সাউথ আফ্রিকার, হ্যাঁ, সাউথ আফ্রিকারও পাস্ট যে খেলাগুলো দেখেছি আমরা এই ওয়ার্ল্ড কাপে, ওদের টপ অর্ডার কিন্তু মানে যারা আইপিএলে খুব ভালো করে এসেছে, দে আর নট পারফর্মিং দ্যাট ওয়েল কিন্তু এখানে এসে। তো মানে ওই আশাটা আমি রাখতেই পারি যে এবার আমাদের বোলার বা আওয়ার বোলার্স ক্যান টপল দ্য টপ অর্ডার কোয়াইট ইজিলি। কিন্তু ওই তো মানে we just have to make sure আমাদের ফাস্ট বোলাররা they perform at their best, at their peak today. আপনি একটু ক্রিকেটের বাইরে জানতে চাই, আপনার বোলিং ব্যাটিং কেমন চলছে? অর্থাৎ আপনি পেশাদারিত্বের বাইরে আপনার জায়গা অবস্থাটা কি রকম, কি ধরনের কাজ চলছে? কাজ এগিয়ে যাচ্ছে, মানে অনেক দিন ধরেই কোনো বড় কোনো প্রজেক্টের সাথে যুক্ত নই। লাস্ট ইয়ার 3টা ফিল্ম করে র্যাপ আপ করলাম, তো এই বছরটা আমি মোটামুটি জাস্ট ওদের রিলিজের জন্য ওয়েট করছি। সো বড় কোনো প্রজেক্ট এখন হাতে নিচ্ছি না, আমি অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ততায় আছি। আমি আসলে এরকম অল্টারনেটিভলি করি, আমি যখন অফিসে অনেক মনোযোগ দিই, শুটিংয়ে একটু কম দিই, শুটিংয়ে যখন মনোযোগ দিই অফিসে একটু কম দিই, কিন্তু এই অল্টারনেট করেই বেঁচে থাকতে হয়। And your office allows you the time? হ্যাঁ, বিকজ মানে আমি অফিসে তো মানে বেসিক্যালি আমাকে বড় হতে দেখেছে, হ্যাঁ, তো মানে আমি ওভাবেই সেট করে নেই সো দ্যাট আমার অফিসের কাজে যেন হ্যাম্পার না হয়। একেবারে বিরাট কোহলির মতো আমরা দেখেছি যে ক্যাপ্টেন্সি যখন করেছেন তখন সেইভাবে হয়তো বা ব্যাটিংয়ে আমরা তাকে ওইভাবে লক্ষ্য করতে পারিনি, তারপর ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে কিন্তু বিরাট কোহলি আবার খেলে যাচ্ছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিংবা প্রত্যেকটা ক্রিকেটের ফরম্যাটে। আমরা একটু দর্শকদের যারা আছেন আমাদের ফ্যান জোনে অডিয়েন্স, তাদের কাছে একটু জানতে চাই বাংলাদেশ দলের আপনার কাছে কি মনে হয় আজকের ভাইটাল পয়েন্টটা কিংবা এক্স ফ্যাক্টরটা কি হতে পারেন বলে মনে হয়? যদি বাংলাদেশ জিতে সেক্ষেত্রে এক্স ফ্যাক্টরটা কি হবে? আজকে হচ্ছে যেহেতু আমরা বোলিং লাইনের উপর বেশিটা মানে ডিপেন্ড করতে পারি, কারণ হচ্ছে যেমন গত ম্যাচে মোস্তাফিজ, তাসকিন এরা খুব ভালো বল করছে। সো ওই দিক থেকে চিন্তা করলে যদি তাদের ওই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, বোলিং লাইনটার থেকে যদি একটু বেটার কিছু আমরা পাই, তাইলে হচ্ছে আজকের ম্যাচটা আমরা উইন হতে পারি। জি ইশতিয়াক ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আপনার কাছে আপনি মানে এক কথায় যদি জানতে চাই যে বাংলাদেশ যদি কি, আপনার প্রেডিকশনটা কি এই ম্যাচের? Well, I mean, prediction hard to say. Netherlands তো প্রায় মানে তো অলমোস্ট হারতে বসেছিল নেদারল্যান্ডস, এবং শ্রীলঙ্কার সাথেও যে খুব অনায়াসে জিতেছে সেটাও না কিন্তু। অ্যান্ড অ্যাজ ইউ রাইটলি সেড, ওদের আইপিএলে
যারা ভালো খেলেছে নান অফ দেম আর পারফর্মিং Yeah. সো সেই দিক দিয়ে অ্যান্ড যেটা বললো যে ওদের বোলিংটা ভালো হচ্ছে সো ওয়াই কান্ট উই এক্সপেক্ট দ্যাট ওদের ব্যাটসম্যানরা হয়তো বা আজকে নাও ভালো খেলতে পারে আর আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে যেটার সম্ভাবনা হয়তো বা আছে বিকজ দে আর নাও ইন আ সর্ট অফ একটা মোমেন্টামে আছে সারপ্রাইজ বলবো না বিকজ বাংলাদেশ তো উই হ্যাভ বিন সাউথ আফ্রিকা বিফোর এমন না যে আমরা হারাই নেই সো আই উইল নট বি সারপ্রাইজড yet I'll be surprised নাজিবা সেম অ্যাকচুয়ালি একই আমি নিজেকে তো অনেক কিছু বলেই আশা দেওয়া যায় কিন্তু একবার মাঠে নেমে গেলে তো এভরিথিং ইজ আপ টু দেম প্রত্যাশা আসলে অনেক কমে গেছে এখন হারলে একদম শুরুতে যেটা বলছিলেন যে অতটা খারাপ লাগে না আগে যতটা একেবারে মন খারাপ হতো কিংবা কান্না পেতো তারপরও যেহেতু বোলার বাট উই ভার্সেস অলওয়েজ বোলার হ্যাভ টু কিপ লুকিং ফরওয়ার্ড বোলার ভার্সেস বোলার হতে চলেছে আমার কাছে মনে হয় বাংলাদেশ ভার্সেস ওপেনিং ব্যাটসম্যানরা যদি বাংলাদেশের যদি তারা ফ্রন্ট লাইন ব্যাটসম্যানরা যদি একটু ভালো রান দেয় আমার মনে হয় যে আমরা আশা করাটা উইল নট বি আউট অফ প্লেস টু এক্সপেক্ট যৌক্তিক হবে না এবং যাই হোক না কেন যেভাবেই হোক না কেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিক হারাতে পারে এবং অনেক ট্রল কিংবা সমালোচনার জবাব বাংলাদেশ দিক সেই প্রত্যাশা রেখে শেষ করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই হাইয়া আলজিনাক ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে